Dear learners, welcome to yours YouTube channel, Your Learning Diary. This is MD Javer Hussain. Today we will discuss about class 10's lesson 8. The poem's name is The Snail. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেল ইওর লার্নিং ডায়েরিতে। আজকে আমরা ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত দ্য স্নেইল কবিতাটি নিয়ে পয়েন্ট ওয়াইজ বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের প্রত্যেককেই বলবো আমার সাথে থাকার জন্য এবং ক্লাসটি উপভোগ করে স্নেইল কবিতা সম্পর্কে নতুন কিছু ইনফরমেশন নিয়ে এবং নতুনভাবে কবিতাটি কনসেপ্ট বোঝার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের আলোচ্য কবিতা দ্য স্নেইল। দ্য স্নেইল কবিতার কবি হলেন উইলিয়াম কুপার। এই কবিতায় কবি উইলিয়াম কুপার একটি শামুকের ব্যক্তিগত জীবনের উপর আলোকপাত করেছেন। এই ছোট্ট প্রাণীটি প্রকৃতিতে অতি ক্ষুদ্র একটি স্থান দখল করে থাকে, তবুও সে তার নিজের ছোট্ট জগৎ নিয়েই নিজেকে সন্তুষ্ট রাখতে পছন্দ করে। তার জীবনে যেন কোনো অতিরিক্ত চাহিদা বা অভিযোগ কোনোটাই নেই। কবিতা সম্পর্কে আমরা একটু জাস্ট জানলাম, কবি এই কবিতায় কিভাবে একটি শামুকের জীবনের উপর আলোকপাত করে তার নানা বৈশিষ্ট্য, নানা চরিত্র তুলে ধরেছেন। এবার আমরা পয়েন্ট ওয়াইজ কবিতাটি জানব। ফার্স্ট দেখো, আমি একটু নতুনভাবে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে নিয়ে আসি তোমাদের জন্য আজকের এই আকর্ষণীয় দ্য স্নেইল কবিতার উপর ক্লাসটি। দেখো, ফার্স্ট পয়েন্ট স্পেশাল অবজেক্টিভ, মানে বিশেষ উদ্দেশ্য। কবিতাটি পড়ার উদ্দেশ্য কী বা কেন পড়ব, বা কবিতাটি পড়ে আমরা কি জানতে পারবো সেই সম্পর্কে আমরা জানবো এই পয়েন্টের মাধ্যমে। দেখো, ফার্স্ট উই উইল নো অ্যাবাউট দ্য পোয়েট উইলিয়াম কুপার। আমরা এই কবিতার কবি উইলিয়াম কুপার সম্পর্কে জানবো। নেক্সট উই উইল নো অ্যাবাউট দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্নেইল। আমরা এই স্নেইল কবিতার যে টাইটেল বা নামকরণ দ্য স্নেইল কেন দেওয়া হলো, বা সেই টাইটেলের সঙ্গে কবিতার মূল যে বিষয়বস্তু সেটার কি সম্পর্ক, সেটা সম্পর্কে জানবো। তারপরে দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য স্নেইলস ক্যারেক্টার্স অ্যান্ড দ্য লাইফ জার্নি। এই কবিতা আমরা জানবো শামুকের যে বৈশিষ্ট্য এবং তার জীবনযাত্রা সেটা সম্পর্কে জানবো। ফার্স্ট ক্লিয়ার করে নাও আমরা কবিতা থেকে কি কি জানবো। ফার্স্ট কবি সম্পর্কে জানবো। সেকেন্ড টাইটেলের সঙ্গে মূল বিষয়বস্তুর যে সম্পর্ক সেটা জানবো। থার্ড হচ্ছে এই কবিতায় কবি শামুকের যে জীবনযাত্রা, শামুকের যে ক্যারেক্টার তুলে ধরেছেন সেটা আমরা জানবো। ক্লিয়ার। নেক্সট পয়েন্ট দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। কবি সম্পর্কে জানবো। দেখো, দ্য স্নেইল ইজ রিটেন বাই উইলিয়াম কুপার। এই স্নেইল কবিতাটি লিখেছেন কবি উইলিয়াম কুপার। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ হিজ টাইম। তার সময়ে, তিনি যখন কবিতা লিখতেন সেই সময়ে, সমসাময়িক সময়ে একজন অন্যতম বিখ্যাত কবি ছিলেন। দেখো, তারপরে হি ইজ ওয়াইডলি নোন অ্যাজ আ পোয়েট অফ নেচার। তিনি ব্যাপকভাবে পরিচিত, ব্যাপকভাবে পরিচিত অ্যাজ আ পোয়েট অফ নেচার, একজন প্রাকৃতিক কবি হিসাবে। কারণ তিনি তার কবিতায় প্রকৃতির নানা বিষয়কে, নানা জিনিসকে ফুটিয়ে তুলতেন পাঠকদের সামনে, তাই তিনি একজন প্রাকৃতিক কবি নামে পরিচিত। His poem mainly focus on the English countryside and everyday lives of people. তার কবিতার যে মূল ফোকাস, তিনি কবিতায় যে পার্টটাকে সব থেকে বেশি ফোকাস করতেন বা তুলে ধরতেন সেটা হচ্ছে কি, ইংল্যান্ডের যে কান্ট্রিসাইড মানে গ্রাম অঞ্চল সেটা, এবং এভরিডে লিভস অফ পিপল এবং মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটাকেই তিনি কবিতায় মেইনলি মানে প্রধানত ফোকাস করতেন বা কবিতায় তুলে ধরতেন পাঠকদের সামনে। আশা করি কবি সম্পর্কে এতটুকু কনসেপ্ট হলো, তিনি কেমন কবি ছিলেন, প্রাকৃতিক কবি ছিলেন, কবিতায় তিনি কোন পার্টগুলোকে ফোকাস করতেন, কী নিয়ে কবিতা লিখতেন। ঠিক আছে, এতটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট দেখো, কবির জন্ম সম্পর্কে একটু মনে রাখবো। হি ওয়াজ বর্ন ইন 1731। তিনি 1731 সালে জন্মগ্রহণ করেন। তার পরের পয়েন্ট দেখো, নোটেবল ওয়ার্কস। তার মানে হচ্ছে বিখ্যাত তার কিছু কাজ বা লেখালেখি। দেখো, হিজ নোটেবল ওয়ার্কস আর দ্য টাস্ক অ্যান্ড
অনলে হেইমস দ্য টাস্ক এবং অনলে হেইমস তার দুটা হচ্ছে বিখ্যাত লেখা, একটু মনে রাখবা। নেক্সট দেখো ডেথ, কবির মৃত্যু। হি ওয়াজ ডাইড ইন 18th century, তিনি 1800 সালে মারা যান। দেখো তার পরের পয়েন্ট, টাইটেল অ্যান্ড থিম অফ দ্য পোয়েম, এই কবিতার নামকরণ এবং কবিতার যে থিম মানে মূল বিষয়বস্তু সেটা সম্পর্কে একটু জাস্ট ধারণা নিয়ে নিব আমরা, তারপরে আমরা কবিতায় প্রবেশ করব, একটু ওয়ার্ড মিনিং জানবো কিছু, তারপরে কবিতায় প্রবেশ করবো। দেখো দ্য টাইটেল, দ্য স্নেইল ডাইরেক্টলি represent the main subject of the poem and including that the poem focus on the characteristic and behavior of a snail। এই স্নেইল কবিতায় কবি যে নাম দিয়েছেন দ্য স্নেইল, সেটা হচ্ছে ডাইরেক্টলি কবির মূল বিষয়বস্তুকে তুলে ধরেছেন এই টাইটেলের মাধ্যমে। আমরা কবিতার যে বিষয় সেটা কি বুঝতে পারি, যে নামটা ছিল কি দ্য স্নেইল, তাহলে আমরা শুনে মনে হচ্ছে শামুক নিয়ে হয়তো কবিতাটি হবে। তো একইভাবে কবি যে টাইটেলটা দিয়েছেন দ্য স্নেইল, ঠিক কবিতার মূল বিষয়বস্তু কবি সেটাই তুলে ধরেছেন, ঠিক আছে, সেটাকেই তিনি ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করেছেন, ঠিক আছে। শুধু শামুকের কি বলবো, তার যে ক্যারেক্টার, তার যে বিহেভিয়ার, তার যে লাইফ জার্নি, ঠিক আছে, এই প্রতিটা পার্টকেই তিনি তুলে ধরেছেন। নেক্সট দেখো দ্য পোয়েট ইভোক দ্য সেলফ রিলায়েন্স, স্যাটিসফ্যাকশন অ্যান্ড অ্যাবিলিটি অফ দ্য স্নেইল। এই কবিতায় কবি তুলে ধরেছেন শামুকের যে সেলফ রিলায়েন্স মানে স্বনির্ভরতা বা আত্মনির্ভরতা, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে নির্ভর হওয়া, ঠিক আছে, সেটাকে তুলে ধরেছেন। এবং স্যাটিসফ্যাকশন মানে আত্মসন্তুষ্টি, নিজের নিয়েই সন্তুষ্টি থাকা, নিজের যতটুকু আছে সেটাতেই সন্তুষ্টি হওয়া, সেটাকে। এবং অ্যাবিলিটি অফ দ্য স্নেইল, শামুকের যে অ্যাবিলিটি, তার যে কি বলবো অ্যাবিলিটি, তার যে ক্ষমতা বা তার যে পাওয়ার, সেটাকেই তুলে ধরেছেন। এবার আমরা কবিতার কিছু ওয়ার্ড মিনিং জানবো, যেটা আমরা আমাদেরকে কবিতা বুঝতে আরও হেল্প করবে। তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব, যদিও হয়তো অনেকেই এগুলো জানো, জাস্ট একটু বলে নিচ্ছি। দেখো গ্রাস মানে ঘাস, লিফ মানে পাতা, ঠিক আছে, তারপরে সিকিউর মানে নিরাপদ, ঠিক আছে, তারপরে হচ্ছে বিটাইটস মানে ঘটা বা ঘটতে পারে এমন, হাম মানে ক্ষতি, হর্নস মানে শিং বা সুর, সেলফ কালেক্টিং মানে নিজেকে গুটিয়ে নেওয়া, সিংস মানে সংকুচিত করা, ঠিক আছে, বা ছোট করে নেওয়া নিজেকে। তারপরে দেখো কি বলবো ডিসপ্লেজার মানে আত্মতুষ্টি না হওয়া বা অসন্তুষ্টি হওয়া বা অখুশি হওয়া, ঠিক আছে। ডুয়েল মানে বাস করা, এক্সেপ্ট মানে ছাড়া, চ্যাটেলস মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, ট্রেজার মানে সম্পদ, হারমিট মানে সন্ন্যাসী, ব্যাঙ্কুয়েট মানে ভোজসভা, সবাই মিলে একসাথে ভোজ করা, ওর্স মানে সবচেয়ে খারাপ বা অধিক খারাপ, মাস্টার মানে গুরু বা প্রভু বা মালিক। এতক্ষণ যে ওয়ার্ড মিনিংগুলো জানলাম সেগুলো আমাদের কবিতাকে বুঝতে আরও সহজ করে দিবে। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি। দেখো টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে। দ্য স্নেইল স্টিক্স ক্লোজ, শামুক আটকে থাকে, ক্লোজলি একদম ক্লোজলি। নর ফিয়ার্স, কোনো ভয় না পেয়ে, ফিয়ার্স মানে ভয় পাওয়া, নর মানে না, কোনো ভয় না পেয়ে, টু ফল মানে পড়ে যাওয়া। তাহলে কি এই দুইটা লাইনের বিশ্লেষণ, যে শামুক ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে একদম ক্লোজলি আটকে থাকে, পড়ে যাওয়ার কোনো ভয় না পেয়ে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন মনে হয় যে সে ওখানেই বড় হয়েছে এবং বাড়ি আর সব কিছুই যেন ওটাই তার, সব কিছুই যেন একসঙ্গে সে বসবাস করছে। তবে ফার্স্ট স্ট্রেঞ্জার সামারাইজ আমি করে দিচ্ছি। ঘাসে পাতায় ফলে অথবা দেওয়ালে শামুক এমনভাবে আটকে থাকে, পড়ে যাওয়ার কোনো ভয় না পেয়ে, যেন তাকে দেখে মনে হয় সে ওখানেই বড় হয়েছে এবং সব কিছুই যেন তার, এবং সব কিছুই বাড়ি ঘর সব কিছুই যেন একসাথে সে ওখানেই বসবাস করে। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, উইথ ইন দ্যাট হাউস সিকিউর হি হাইটস, উইথ ইন দ্যাট হাউস, সে তার নিজের বাড়িতেই, সিকিউর মানে নিরাপদে, হি হাইটস মানে লুকায়, ঠিক আছে, বা লুকিয়ে থাকা, সে তার নিজের বাড়িতেই সে নিরাপদে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস,
হোয়েন ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, ইমিনেন্ট মানে আসন্ন বা আসতে চলছে, কিছু একটা আসতেছে, ঠিক আছে, এরকম পূর্বাভাস পেয়ে আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি, ঠিক আছে। আসন্ন। বিটাইটস মানে হচ্ছে কি বলবো, অনুধাবন করা বলা যায়, ঠিক আছে, অনুধাবন করা। তাহলে কি দুটার মানে দেখো, সে তার নিজের বাড়ির মধ্যেই নিরাপদে নিজেকে লুকিয়ে নেয় যখন কোনো বিপদের আসন্ন পূর্বাভাস পায়, যে কোনো বিপদ আসতেছে, সে বুঝতে পারলো, সে সময় নিজেকে সে নিজের বাড়ির মধ্যেই নিরাপদে লুকিয়ে নেয়। অফ স্ট্রম আর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। অফ স্ট্রম সেটা হতে পারে ঝড়, অথবা আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, বা প্রকৃতির কোনো অন্য কোনো বিপদ। তাহলে এই স্ট্যাঞ্জার সামারাইজ আমি আরেকটু বলছি। যখন সে বুঝতে পারে কোনো ঝড় বা প্রকৃতির অন্য কোনো বিপদ আসছে, যেটা তখন যে বুঝতে পারে, সে তখনই নিজেকে নিরাপদে নিজের বাড়ির মধ্যে লুকিয়ে নেয়। তারপরের স্ট্যাঞ্জা দেখো, গিভ বার্ড হিজ হর্নস দ্যাট স্লাইটেস্ট টাচ। হর্নস মানে সুর, স্লাইটেস্ট মানে হালকা, টাচ মানে স্পর্শ, ঠিক আছে। শামুকের সামনের দিকে লক্ষ্য করবা, বা আমার ছবিটা প্রথমে যে মানে থাম্বনেলের ওখানে ছিল ওখানে দেওয়া আছে, দেখবা দুটো সুর থাকে, ঠিক আছে। তো শামুকের সুরের মধ্যে কেউ যদি হালকা স্লাইটেস্ট টাচ করে, হালকা স্পর্শ করে, তো কী করে শামুক, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। কবি বলছেন যে শামুকের সামনে যে সুর আছে সেখানে যদি কেউ আলতোভাবে স্পর্শ করে বা টাচ করে, তার যে সেলফ কালেক্টিং পাওয়ার বা দেখবে নিজেকে গুটিয়ে নেওয়ার যে তার কতটা শক্তি, সেটা তোমরা দেখতে পাবে। এবং দেখবে কি করবে সে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে অখুশি বা অসন্তোষজনকভাবে, ঠিক আছে, সে নিজেকে গুটিয়ে নিবে। তাহলে থার্ড স্ট্যাঞ্জার সামারাইজ হচ্ছে, কেউ যদি শামুকের সুরের মধ্যে আলতোভাবে একটু স্পর্শ করে, তাহলে কি করে শামুক নিজেকে অসন্তোষভাবে, অখুশিভাবে নিজেকে গুটিয়ে নেয় তার বাড়ির মধ্যে, ইনটু হিজ হাউস। তার বাড়ি বলতে এখানে শামুকের খোলসকে বোঝানো হয়েছে। শামুক তার নিজের খোলসকেই নিজের বাড়ি মনে করে, এবং সেখানেই সে কী করে নিজেকে গুটিয়ে নেয় অসন্তোষভাবে বা অখুশিভাবে, ঠিক আছে। পিডিএফে এই লাইনটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো দেখো তারপরের স্ট্যাঞ্জা, wherever he dwells wherever he dwells alone, ঠিক আছে। কি বলছে এই লাইনটায়, যে যেখানেই সে থাকুক না সে একাই থাকে। শামুক বলছে, কবি বলছে, শামুক যেখানেই বসবাস করুক, যেখানেই থাকুক, হি ডুয়েলস অ্যালন, সে কি একাই থাকে, তার সঙ্গে কেউ থাকে না। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। চ্যাটেলস মানে হচ্ছে কি ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নানস, এর মানে হচ্ছে নিজেকে ছাড়া ওর আর কিছুই নেই, ঠিক আছে। হিমসেলফ মানে নিজেকে, এক্সেপ্ট মানে ছাড়া, নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান, তার কোনো ব্যক্তিগত সম্পদ বা কিচ্ছুই নেই, সে নিজেই হচ্ছে একা। তারপরে দেখো, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। এখানে কবি বলছেন সে নিজের এই সম্পত্তি নিয়েই যেন সে নিজেই মহাতুষ্ট থাকে, মহাসন্তুষ্টিতে থাকে, স্যাটিসফাইড থাকে, তার জন্য কোনো অভিযোগ, কোনো চাহিদা কিছুই নেই। তাহলে এই স্ট্যাঞ্জার সামারাইজ হচ্ছে, শামুক যেখানেই থাকুক সে একাই থাকে, নিজে ছাড়া তার আর কোনো কিছু সম্পত্তি বা কিচ্ছু নেই, সে ওইটুক নিয়েই, মানে নিজেকে নিয়েই সে নিজেই নিজেকে সম্পত্তি মনে করে, এবং নিজেকে নিয়েই ওইটুক নিয়েই সে মহা সন্তুষ্টিতে থাকে। আশা করি ক্লিয়ার। পরে দেখো দুটা স্ট্যাঞ্জা আছে, এটা পরবর্তীতে অ্যাড করা হয়, ঠিক আছে। এটা আমি তা বলে দিচ্ছি, দেখে নাও। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। দাস মানে ঠিক আছে এভাবে, হারমিট লাইক, হারমিট মানে সন্ন্যাসী, ঠিক আছে। সে সন্ন্যাসীর মতো, সে একটা সাধু বা সন্ন্যাসীর মতো এইভাবে তার জীবন কাটায়। এইভাবে বলতে এতক্ষণ যে বললাম, সে নিজেকে নিয়ে থাকে, একা থাকে, বিপদ আসার পূর্বাভাস পেলে সে নিজেকে গুটিয়ে নেয়, ঠিক আছে। তো এই যে বলছে এটাই কবি সন্ন্যাসীর সঙ্গে তাকে কম্পেয়ার করছে লাইক দিয়ে,
ঠিক আছে, যে এভাবেই সে একটা সাধুর মতো জীবন কাটায়, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস। ঠিক আছে, বলছে ব্যাঙ্কুয়েট মানে কি, ভোজসভা। ঠিক আছে, তো বলছে নর পার্টনার, তার কোনো পার্টনার নেই বা পার্টনার ছাড়াই সে কি করে, কোনো সঙ্গীত দরকার হয় না, সে একাই, সে কি বলবো, একাই সে তার ভোজনে বা নিজেই খাওয়া করে, নিজেই চলে, নিজেই সে জীবনটাকে কাটায় উইদাউট পার্টনার ছাড়া। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস, আর যদি কারো সঙ্গে তার দেখা হয় সে দ্রুত খেতে থাকে। ঠিক আছে, তাহলে এই স্ট্যাঞ্জার যে সামারাইজ সেটা হচ্ছে যে কবি বলছেন সে সন্ন্যাসীর মতো একাই জীবন কাটায়। ঠিক আছে, কোনো পার্টনার বা সঙ্গী ছাড়াই। ঠিক আছে, একাই খায়, একাই ভোজ করে, আর কারোর সঙ্গে দেখা হলে সে কি, অনলি ফিটস দ্য ফাস্টার, সে দ্রুত খেয়ে ফেলে। তারপরে দেখো লাস্ট স্ট্যাঞ্জা, হু সিক্স হিম মাস্ট বি ওস দেন ব্লাইন্ড। কবি বলছেন ওকে যার দরকার হয়, ঠিক আছে, বা সিক্স মানে খোঁজা, যে ওকে খোঁজে মানে শামুককে খোঁজে, মাস্ট বি ওস দেন ব্লাইন্ড, সে অবশ্যই কি, দেন ব্লাইন্ড, ব্লাইন্ডের থেকেও, অন্ধর থেকেও কি যেন খারাপ, অন্ধর থেকেও যেন খারাপ। ঠিক আছে, তারপরে দেখো হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। কবি বলছেন যে ও আর ওর বাড়ি, মানে ও আর ওর বাড়ি যেন একসাথে যুক্ত, কম্বাইন্ড মানে সংযুক্ত। ইফ ফাইন্ডিং ইট হি ফলস টু ফাইন্ড। কবি বলছেন যে যদি, ইফ ফাইন্ডিং ইট হি ফলস টু ফাইন্ড ইটস মাস্টার। কবি বলছেন যে যদি এটাকে খুঁজে পায় তবে খুঁজে পাবে না তার প্রভুকে বা তার মালিককে। মানে কেউ যদি শামুককে খুঁজতে যায়, এই লাইনের সামারাইজ হচ্ছে সে হচ্ছে অন্ধের থেকেও খারাপ, এবং তার বাড়ি এবং সে নিজে যেন একসাথে যুক্ত। ঠিক আছে, এবং কি বলছে, কেউ যদি তাকে খুঁজে পায়, তাকে খুঁজে পেলেও খুঁজে পাবে না তার প্রভুকে, তার মালিককে, কারণ সে হচ্ছে একাই, একটাই। ঠিক আছে, তো আশা করি আমি কবিতাটি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো, প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, এখনও ক্লাসটি শেষ হয়নি, আমি কিছু ওয়ার্কশিট রেখেছি বা কর্মপত্র রেখেছি। তোমরা কবিতাটি কি কতটা বুঝতে পারলে এই কর্মপত্রের মাধ্যমে নিজেকে জাজ করতে পারবা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবা, 1 বলে ABCD যেটা অ্যান্সার হবে, অ্যান্সার বলে কমেন্টে কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখতে চাই। ফার্স্ট দেখো, দ্য স্নেইল পোয়েম ইজ রিটেন বাই, স্নেইল কবিতাটি কে লিখেছেন? দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে, যেটা হবে উত্তর বলে কমেন্টে জানাও। 2 নাম্বার, ইন দ্য পোয়েম দ্য পোয়েট কম্পেয়ার টু দ্য স্নেইল, এই কবিতায় কবি স্নেইলকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ট্রির সঙ্গে, রকের সঙ্গে, ব্লাইন্ড ম্যানের সঙ্গে, নাকি হারমিটের সঙ্গে? 3 নাম্বার দেখো, ইন হিজ হাউস, ইন ইটস হাউস দ্য স্নেইল লিভস উইথ ফ্রেন্ডস, প্যারেন্টস, রিলেটিভ, নাকি নো ওয়ান? ঠিক আছে, শামুক তার বাড়িতে কার সঙ্গে থাকে? উত্তর দাও। লাস্ট দেখো, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ। ঠিক আছে, শামুককে যদি কেউ হালকা স্পর্শ করে সে কি করে? ঠিক আছে, কেমন তার রিয়াকশন হয়? এটা 4টা অপশন আছে, যেটা উত্তর হবে সেটা তোমরা কমেন্টে জানাও। এই 4টার মানে উত্তর আমি দেখতে চাই, যারা ক্লাসটা এতক্ষণ দেখলে প্রত্যেকেই কমেন্টে জানাও। ঠিক আছে, লাস্ট সবার কাছে আমার প্রশ্ন, যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখলে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে জানিও, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো ক্লাস কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অন করে দিও পরবর্তী ভিডিও পেতে হলে। এবং যদি আরও তোমাদের যে অন্য গল্প বা কবিতাগুলি রয়েছে সেগুলোর যদি ক্লাস পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। ওকে, ভালো থেকো, বাই।